এই মুহূর্তে রাজধানীর কাকরাইল মোড়ে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্বস্তিকা, ঠিক এই মুহূর্তে কাকরাইল মোড়ের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সন্ধ্যায় তো বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে নিশ্চয়ই তিনি সেখানে উপস্থিত রয়েছেন। তার সমর্থকদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গত 7 দিন ধরে নগর ভবনের সামনে ঠিক জননেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে যে আন্দোলন ছিল তার নেতাকর্মীদের, সেই আন্দোলনটি কিন্তু এখন কাকরাইল মোড়ে অবস্থান করছে ঠিক আজকে বিকাল থেকে। এবং সেই বিকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু এই হাজার হাজার নেতাকর্মীরা এখনো পর্যন্ত কিন্তু ঠিক সেই কাকরাইল মোড়েই তাদের অবস্থানটি ধরে রেখেছে। এবং আমরা কিন্তু দেখেছি সন্ধ্যা নাগাদ ঠিক যে নেতার জন্য তারা আসলে গত 7 দিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে, সেই নেতাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যারা আন্দোলনে ছিলেন বা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে সবাইকে আশ্বাস দিয়েছেন। এবং শুধু যে আশ্বাস দেওয়া সেটি নয়, উনি কিন্তু এখনও এখানে উপস্থিত রয়েছেন এবং ঠিক সেই সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত উপস্থিত থেকে ঠিক প্রত্যেকটা আন্দোলনকারীর সাথেও কিন্তু তিনি ঠিক তাদের যে দাবির সেই বিষয়গুলো কিন্তু বারবার করে বলছেন। এবং আমাদের সাথেই ঠিক সেই জননেতা ইশরাক হোসেন আছে। আমরা যদি আসলে তার মুখ থেকেই শুনি যে তাদের যে দাবি ছিল এবং সেই দাবির পরবর্তীতে আমরা দেখেছি যে আরও 2টো দাবি করা হয়েছে। বিস্তারিতটা যদি আমরা তার কাছেই শুনি। আপনার কাছে যদি একটু শুনতে চাই যে যুক্ত হয়েছে যে তারা অবস্থান করে রাখবেন, আবার পাশাপাশি এই যে উপদেষ্টা পদত্যাগের বিষয়টা, এই আমাদের দাবির মূল সামারিটাই ছিল যে এই যে আমি যে রায়টি পেয়েছি সেটি যখন কার্যকর করার জন্যে আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তখন আমরা বৈষম্যের শিকার হই, আমাদেরকে পদে পদে বাধা প্রদান করা হয় এবং আমরা পরবর্তীতে দেখতে পাই বা জানতে পাই যে বিচার বিভাগের উপরে সরাসরি কয়েকজন উপদেষ্টা ফোন করে হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশন, যেটি একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হওয়ার কথা, তার উপরে হস্তক্ষেপ করেছে। ব্যুরোক্রেসিটা পুরোটা তারা নিয়ন্ত্রণ করছে এবং এগুলো করার মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে আটকানোর একটা প্রয়াস। তো সেই জিনিসটা যখন আমরা পুরোপুরি বুঝতে পারলাম, তখন আমাদের মূল দাবি হয়ে গেল যে এই সরকার আর নিরপেক্ষ একটি সরকার নাই যার অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এই উপদেষ্টা মণ্ডলী সহ। অতএব এই উপদেষ্টা মণ্ডলীতে যারা অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তাদেরকে অবশ্যই অবিলম্বে পদত্যাগ করতে হবে। একজন উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করে সেই দলের প্রধান হয়ে দায়িত্ব নিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। তো বাকি 2জন কেন এখনও রয়েছেন? আমার যখন রায়টি আমি পেলাম যে এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের এখন শপথ পড়ানোর যে সর্বশেষ ধাপটি অনুষ্ঠান করার যে দায়িত্ব যে মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টাও একজন ছাত্র প্রতিনিধি অর্থাৎ এনসিপির সাথে লিঙ্কড। তো আমরা এখানে মনে করছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক এবং সিটি কর্পোরেশনগুলোয় প্রশাসক নিয়োগ দিয়ে একটা প্রভাব বিস্তার করতে চাইছে, যাতে করে নির্বাচনের সময় এই নিয়োগকৃত প্রশাসকরা তাদের পক্ষে কাজ করে এবং প্রশাসনকে প্রভাবিত করে। কারণ তাদের সংগঠনটি আসলে যেহেতু অনেক নতুন, তারা ঢাকা ভিত্তিক দল, ঢাকার বাইরে তাদের সেরকম অবস্থান এখনও গড়ে ওঠে নাই, যার কারণে তাদের অনেক নেতারাও সম্ভবত এখন চিন্তাভাবনা করছে ঢাকার বিভিন্ন সিটে আসন তারা ইলেকশন করবে। এইসব দূরভিসন্ধিমূলক তাদের চক্রান্ত থেকেই আজকে আমাকে বাধা দিয়েছে সর্বাত্মকভাবে এবং চ্যালেঞ্জ করেছে যে কোনোভাবেই তারা বসতে দেবে না। এখন এটা যদি আমার ভার্সেস তাদের একটা চ্যালেঞ্জ হতো তাহলে একটা বিষয় থাকতো। এখানে আইন আদালতের একটা রায় রয়েছে, এখানে যেখানে আদালত সম্পূর্ণ বিচার করে এই রায়টি দিয়েছে, তারপরে নির্বাচন কমিশনে সেখানে যারা বিজ্ঞ আইনজীবীরা রয়েছে তারা এটাকে ভেটিং করেছে। আইন মন্ত্রণালয়ে যখন পাঠানো হলো মতামতের জন্য, আসলে এই যে আইনের যে সমস্যাটা তো আসলে অনেক বিস্তারিত। এখন আপনার কাছে কি মনে হয় এর সমাধানটা আসলে কিভাবে সম্ভব? সমাধানটা আসলে এইটা আইনি কোনো সমস্যাই ছিল না, এটা আইনি সমস্যা জটিলতা
মিডিয়াকে বলার জন্য, জনগণকে ভুল বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। এবং আইন মন্ত্রণালয় যে কথাটি বলছিলাম, তারাও কোনো মতামত দেয় নাই, এবং সেটা পরে বলা হলো যে আমাদের মতামত ছাড়া। কেন তারা মতামত দেয় নাই? 5 দিন তো টেবিলে পড়া ছিল, কারণ মতামত দিলে আমার পক্ষে দিতে হবে, সেজন্য মতামতটা দেয় নাই। পরবর্তীতে নির্বাচন কমিশনের যখন 10 দিন পার হয়ে যায়, তখন তারা শেষ মুহূর্তে তাদের নিজের সিদ্ধান্ত নিতে পারে। তারা মতামত চেয়েছিল, সিদ্ধান্ত চায় না। এরপরে এক ভুয়া আইনজীবীকে দিয়ে তারা মানে ভুয়া 2 ব্যক্তিকে দিয়ে একটা রিট করায় জনস্বার্থে রিট তারা করতে পারে না। এটা ইতিমধ্যে আমাদের যারা আইনজীবী তারা আজকে পরিষ্কার করে বলেছেন, এখানে তারা কোনো সংক্ষুব্ধ ব্যক্তিও নন এবং তারা ঢাকার কোনো ভোটারও নন। তারা কোন গ্রাউন্ডে একটা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রিট করবে এবং শপথ গ্রহণকে বন্ধ রাখার জন্য এই ধরনের রিট তারা করতেই পারে না, এটা আদালত শুনতেই পারে না, এটা শোনার কথা না। কিন্তু এখানেও আমরা লক্ষ্য করছি প্রায় 3 দিন 4 দিন কালক্ষেপণ করা হয়েছে। অতএব আমরা জোরালোভাবে বিশ্বাস করছি যে এখানেও সম্ভবত কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ হচ্ছে। এটি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া দীপ্তকে সময় দেওয়ার জন্য। দোলা, আসলে আপনি শুনছিলেন যে সেই সন্ধ্যা থেকে উনি এখানে উপস্থিত রয়েছেন এবং ওনাদের যে দাবিগুলো সেটাও কিন্তু উনি তুলে ধরেছেন। দোলা, এই ছিল আসলে কাকরাইল থেকে আমার কাছে সর্বশেষ। আমার সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।